২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর নির্বাচন কমিশন এটি অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এই বিষয়ে নিশ্চিত করা হয় সাংবাদিকদের। এদিকে আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর উপর দাবি বা আপত্তি গ্রহণের সুযোগ থাকছে 25 সেপ্টেম্বর পর্যন্ত। একই সাথে 20 অক্টোবর খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। বুধবার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানিয়েছে ইসি। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ এবং সেগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। সরকারের আগ্রহ থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, 5 আগস্টের পর অনিয়ম ও ভোট চুরির মাধ্যমে হওয়া স্থানীয় নির্বাচনগুলো বাতিল করে ভেঙে দেওয়া হয়েছে। এতে করে ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের মধ্যে। তাই তা নিরসনে দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা প্রয়োজন। পরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই 36 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি রংপুরে দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দেন। আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন নিয়ে নানান চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচনের দাবির জবাবও দেন তিনি। পিআর এর পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন, কারণ ব্যাপারটা তো আপনি পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে? সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দিবেন। সংবাদ সম্মেলনের শুরুতে নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুল ইসলামের মতো ভদ্র রাজনীতিবিদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানী ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আরো বলেন, জুলাই সনদ নিয়ে জামাতের কিছু পর্যবেক্ষণ আছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাতে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সকালে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন তিনি। জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা জুলাই চার্টার উপরেই মূলত মিটিংটা ছিল। আমরা দীর্ঘ আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনের যে কমিটি হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত 167 জনকে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দিতে কথা বলেন হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান। এদিনই মামলায় আরও 3 জন সাক্ষী জবানবন্দি দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 24 আগস্ট দিন ধার্য করেন আদালত। 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি নেওয়া হতে পারে বলে জানায় প্রসিকিউশন। এসএম আরিফের রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ চলছে। 6ষ্ঠ দিনে 4 জন সাক্ষী জবানবন্দি দেন। এই মামলায় এখন পর্যন্ত মোট 16 জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান তার জবানবন্দিতে জানান, আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীর মাথার খুলি ছিল না। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে উপর মহলের চাপ ছিল। বহু রোগী আসছে। এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। এই বলা হয়েছে। তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক, তাদের চিকিৎসা দিতে হবে। তখন উনি গুলিতে আহত হয়েছে, আন্দোলন করতে যে আহত হয়েছে, এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এইটা বলে উনি রোগীকে ভর্তি করে। এদিন আরও সাক্ষী দেন একই হাসপাতালের সিনিয়র নার্স শাহনাজ পারভিন, শহীদ জুনায়েদের মা সোনিয়া জামাল এবং ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক হাসানুল বান্না। এক প্রশ্নের জবাবে এই প্রসিকিউটর জানান, 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি নেওয়া হতে পারে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 24 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 4র্থ দিনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আবার এই বিষয়ে শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় 4র্থ দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। করজোড়ে প্রার্থনার মাধ্যমে আমরা বলেছি যে এইরকম অবিচার এই শুধু বাংলাদেশে কেন, আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টে কোনো
দেশে এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এদিন মধুর ক্যান্টিনে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ নামে ডাকসু নির্বাচনে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। অন্যদিকে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ইলিয়াস মাদবরের আরও একটি রিপোর্ট। নেতৃত্ব তৈরির আতুর ঘর ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। এদিন প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অপরাজয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। ২০২৪ সালের জুলাই এবং আগস্টে যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে। আগস্টের ৪ তারিখেও খুনি হাসিনার পক্ষে পেশিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে, তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি, এটি দুঃখজনকভাবে। অন্যদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজয় ৭১ ও অদম্য ২৪ নামে বামপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে জমে উঠেছে রাজনৈতিক উচ্ছ্বাস ও আলোচনার পরিবেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আমরা এই পর্যন্ত আপনারা দেখছেন আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নাই। ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আমাদের কাছে যখন তারা আসে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা কোনো দলীয় পরিচয়, কোনো মার্কা নিয়ে এখানে আসে না। ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, শুধু তারা তাদের নাম, তাদের আইডি, তাদের পার্টিকুলার্স থাকবে। বিকেলে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে বিপি পদে লড়বেন আব্দুল কাদের ও জিএস পদে লড়বেন বারেক মজুমদার। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। উপদেষ্টা এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার ও জাপানে বিপুল জনশক্তি রপ্তানির সম্ভাবনা নিয়েও কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর স্কাটনস্থ প্রবাসী ভবনে ১ বছরের কার্যক্রম সংক্রান্ত নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রেস ব্রিফিং। বিভিন্ন সময় আইন মন্ত্রণালয় থেকে আমরা কি কাজ করেছি অনেকবার ব্যাখ্যা করেছি, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও আমরা অনেক কাজ করেছি। অনুষ্ঠানে অনলাইন ভিত্তিক বিদেশে নিজস্ব কর্মী পাঠানো প্রসঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে, এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। এই সময় মালয়েশিয়ার সরকার গ্র্যাজুয়েট প্লাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। আমরা প্রথমবারের মতো একটা কাজ করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন। গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, গ্র্যাজুয়েশন করার পর ওনারা ১-২ বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন। আগামী ২-৩ বছরের মধ্যে বিদেশে শ্রমবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে জানিয়ে ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠাতে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আমি সৌদি আরবের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও, তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে। 1876 জনকে ওনারা ছেড়ে দিয়েছে। আমরা আর শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। সব কাজ করতে পারবো না, অল্প সময়ের জন্য আসে, এইসব কাজ করা যায় না। ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আগের অর্থ বছরের তুলনায় এবছর রেমিটেন্স 24% বেড়েছে বলে দাবি করে প্রথমবারের মতো সৌদির সাথে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে, এটা একটা বিগ নাম্বার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 5 আগস্টের পর দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি কথা বলেন। অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত করারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি, এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। তবে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। স্বাস্থ্য সম্পন্ন জীবনযাপনে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ ও জনবল নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। আমি এই দিকটা বিবেচনায় রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন। প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করারও তাগিদ দেন ডক্টর ইউনূস। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে সেতুর 2 প্রান্ত পরিদর্শন করেন তিনি। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষ। সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা। প্রতিনিধি আফতাব হোসেন ও মাহমুদুল হাসানের তথ্যচিত্রে শামস সাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। দুপুর 1:15টার দিকে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে আসিফ মাহমুদ রংপুর থেকে সড়ক পথে সুন্দরগঞ্জ উপজেলা শহর হয়ে সেতুস্থলে পৌঁছান। পরে সেতুর উত্তর পাশের ফলক উন্মোচন করে সেতুর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর গাড়িবহরে সেতুর 2 প্রান্ত ঘুরে দেখেন তিনি। পরে সেতু ঘুরে গোলচত্বর এলাকায় এক মতবিনিময় সভায় যোগ দেন আসিফ মাহমুদ। এদিকে উদ্বোধনের আগে সেতু দেখতে ভিড় করেন গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষ। নানা বয়সী মানুষের ঢল নামে সেতু এলাকায়। শিশু, তরুণ, বৃদ্ধ সবাই যেন নতুন এক ইতিহাসের সাক্ষী হতে সেতু এলাকায় ভিড় জমান। সেতুর 2 প্রান্তে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এই ব্রিজটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আর কি। এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার, আমরা অনেক আনন্দিত, আমরা অনেক খুশি। মেন কথা হলো পারাপার নৌকা সময় সন্ধ্যা পর হয়ে গেল আর যাওয়া সম্ভব না। অনেক যাতায়াত সমস্যা ছিল, এখন ডাইরেক্ট আমরা অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবো, আর আগে তো দীর্ঘ সময় লাগছিল।
স্থানীয়রা মনে করছেন এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনবে। গাইবান্ধা, কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। আমরা এখান থেকে কুড়িগ্রাম, নীলফামারী, পাটগ্রাম, বুড়িমারি এই লোকগুলান আমাদের এই ব্রিজ দিয়ে ঢাকা পৌঁছতে পারবে। আমরা অনেক সাশ্রয় হয়ে গেলাম। আমাদের উত্তরবঙ্গের মানুষের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। এছাড়াও আমাদের গাইবান্ধা জেলায় ভালো চিকিৎসার ব্যবস্থা নাই। আশা করি নেক্সটে যে সরকার আছে এটাও বাস্তবায়ন করবে। দীর্ঘ এই সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্যে 1490 মিটার, প্রস্থ 9.60 মিটার, লেন সংখ্যা 2টি এবং মোট স্প্যান সংখ্যা 31টি। এই প্রকল্পে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এতে 78 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময় চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত 16 সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত 5 সদস্যের একটি কমিটি 2 ধাপে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে।